নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। তা হলো কলকাতার একটা শহরের অর্থাৎ পুরনো ঐতিহ্য শহর। এই শহরটি অনেক পুরনো এবং কোনো একটা সময় এই শহরটাকে আমরা দক্ষিণ শহরতলি বলেই চিনতাম। আমাদের আদি পূর্বপুরুষ তারা দক্ষিণ শহরতলি বলেই তারা চিনত, জানতো। বর্তমানে যদিও আমরা এটাকে এখন কলকাতা বলেই চিনি। এই জায়গাটা হচ্ছে কলকাতার দক্ষিণ দিকে বেহালা, অর্থাৎ কলকাতার দক্ষিণ কলকাতার বেহালা এই শহরটা এখন বর্তমানে বেশ নিজের মতন করে গড়ে উঠেছে। শহরটি এখন নিজের মতন করে বেশ সাজিয়ে উঠেছে। দারুণ দৃশ্য দেখা যায় আনাচে কানাচে। এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন, দেখবেন এর পেছনে রয়েছে অনেক গল্প, অনেক বড় একটা পুরনো ঐতিহ্য, পুরনো ইতিহাস, যেটা না দেখলে না শুনলে বোঝা যাবে না। এটা একটা অন্যরকম দৃশ্য যেটা আমরা দেখছি বর্তমানে, এটা কিন্তু সেটা এখন বর্তমানে, কিন্তু অতীতে কি ছিল এই বেহালা, এবং বেহালাটা কোথা থেকে এসেছে এই নামটি, এই নামের সাথে কোনো পুরনো এক বিশেষ কারণ নাম কি জড়িত আছে, আজকে সেই ব্যাপারেই আমরা এই জানবো, শুনবো। আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বেহালা যে মেট্রোর লাইন এবং ডিভাইডার করে খুব সুন্দর করে দুপাশে সেজে উঠেছে। বেহালা, মাঝেরহাট, তারাতলা সহ পুরো সমগ্র এই অঞ্চলটাই দক্ষিণ কলকাতার একটা খুব বড় অংশ জুড়ে আছে এবং এটার সাথে জড়িত আছে পুরাণের এক, যদিও এটা পুরাণ বলাটা ঠিক হবে না, এটা কোনো এক অনেক বছর এবং কয়েকশো শতাব্দীর আগে একটা খুব সত্যিকারের ঘটনার সাথে জড়িত আছে এবং সেই দেবীর নামও জড়িত আছে এই বেহালা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি খুব মন দিয়ে ভালো করে দেখবেন, শুনবেন, কোনোভাবে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না। একটু ধৈর্য ধরে 10টা মিনিট ভালো করে শুনবেন। তো চলুন শুরু করা যাক। কলকাতা শহর গড়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। তবে কলকাতা অঞ্চলে যে আগে জনবসতি ছিল তার প্রমাণ ইতিহাসবিদরা তো অনেক আগেই পেয়েছিলেন। কলকাতার মধ্যেই এমন একটা জায়গা আছে যেটা না দেখলে বা না শুনলে বিশ্বাস করা যাবে না। এমনকি যদি শোনেন আপনিও শিউরে উঠবেন, সেটা এই জায়গা। হ্যাঁ, একদম ঠিক। যেটা বর্ধিষ্ণু জনপদ গড়ে উঠেছিল কোনো একটা সময় কয়েক শতাব্দী আগে, আর সেই জায়গাটা হচ্ছে বেহালা। এমনকি বাণিজ্য কেন্দ্র হিসাবে জায়গাটা খ্যাতি ছিল। এখন সেই অঞ্চলের নাম হচ্ছে বেহালা। কলকাতার সবথেকে ঘন জনবসতিগুলোর মধ্যে এই একটা শহর বা এক কোণার একটা অঞ্চল যে বলা যেতে পারে, বিরাট বড় অঞ্চল এই বেহালা। এগুলোর মধ্যে এই একটা শহর। বর্তমানে আমরা বেহালার ইতিহাস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে 800 বছর পিছনে, অর্থাৎ এটা দ্বাদশ শতাব্দী প্রায়। বাংলা তখন পাল সেন যুগ চলছে, আর এই সময় থেকেই বাংলায় প্রচলিত ছিল বেহুলা লক্ষিন্দরের গল্প। মনসামঙ্গল প্রথম লেখা হয়েছিল ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে, আর কানাহরি দত্ত ছিলেন প্রথম মনসামঙ্গলের রচয়িতা। হরিদত্তের রচিত কাব্য এখন তো খুঁজে পাওয়াই যায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিজয়গুপ্তকে লেখায় এর নাম পাওয়া যায় এখনো। মনসামঙ্গল ধারায় সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়ে থাকে বিজয়গুপ্তকে। বেহালার ইতিহাস যদি খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে 800 বছর পিছনে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেহালা, এটা বর্তমানের বেহালা, এখনের বেহালা। এখানে এই যে মাঝেরহাট ব্রিজ, এটা এখন নতুন হয়েছে, নতুনভাবে তৈরি হয়েছে। অসাধারণ একটা জায়গা বা অসাধারণ একটা শহরে পরিণত হয়েছে। এটা আগে তো দক্ষিণ শহরতলির মধ্যে ছিল, বর্তমানে এখন এটা কলকাতার মধ্যে অন্তর্বর্তী, দক্ষিণ কলকাতার মধ্যেই বলা যায়।
তখনকার দিনে নদীর গতিপথ ছিল একটু ভিন্ন। এখন যেটা হুগলি নদী বলে সবাই চেনে, এটা আগে ছিল গঙ্গা, সংকীর্ণ খুবই। তখনও হুগলি নদী বলে চিনত, বরং আদিগঙ্গায় তখন গঙ্গার মূল ধারা, অর্থাৎ তার প্রধান গতিপথ বয়ে চলত দুকুল প্লাবিত হয়ে। মানুষ তখন গঙ্গা বলতে হুগলি নদীকে নয়, আদিগঙ্গাকেই কিন্তু বুঝত। চিতপুরে বাঁক নিয়ে কালীঘাট আর বারুইপুর হয়ে গঙ্গাসাগরে গিয়ে মিশত এই নদী। বর্তমানে তো এই আদিগঙ্গার ওপরে এখন মেট্রোর পিলার বসেছে, তখন এটি ছিল না। এই আদিগঙ্গা এখন নোংরায় আবর্জনায় যদিও ভরে গেছে, জনবসতি অতিরিক্ত হওয়ায়। তখন এটা তৎকালীন সেই সময়ের আদিগঙ্গা আর এখনের আদিগঙ্গা দুটোর মধ্যে অনেক পার্থক্য। আর এই আদিগঙ্গাটাই মিলিত হয় গঙ্গাসাগর মেলায়, যেইখানে বছরে একবার গঙ্গাসাগরে পুণ্যার্থীতে যেখানে স্নান করতে যান। আর এই আদিগঙ্গা, এটা তো আগেই বলেছিলাম, গঙ্গাসাগরে গিয়ে মিলিত হয়। চিতপুরে বাঁক নিয়ে কালীঘাট, বারুইপুর হয়ে গঙ্গাসাগরে মিশত এই নদী। মনসামঙ্গল অনুযায়ী সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হলে তার মৃতদেহ নিয়ে বেহুলা এক ভেলায় চড়ে গাঙ্গুর নদীতে ভেসে সমুদ্রের দিকে রওনা দেন। লোককথা থেকে জানা যায়, বেহুলার ভেলা আদিগঙ্গা দিয়ে যেতে যেতে সুন্দরবনের এক ঘাটে গিয়ে থেমেছিল, আর সেখানকার নাম হয়ে যায়, যেটাকে এখন বর্তমানে আমরা সবাই এক ডাকে এক নামেই চিনি, বেহুলার ঘাট। হ্যাঁ, একদম ঠিক। এই বেহুলার ঘাটের নাম থেকেই লোকের মুখে গোটা অঞ্চলের নাম হয়ে যায় বেহালা। প্রথমে জায়গাটা ছিল খুব ঘন জঙ্গল, তখন সেই অঞ্চলটা সুন্দরবনেরই অংশ ছিল। আদিবাসীদের বেশিরভাগ ছিল জেলে আর মধুকর ব্যবসায়ী। আর এটা সুন্দরবনে তো দেখতেই পাচ্ছেন, জেলে ব্যবসায়ী বেশি, অর্থাৎ যারা মাছ ধরতে খুব ভালোবাসতেন, এবং তখনকার দিনে তো এটাই পেশাদার ছিল। আর অপরদিকে মধুকর, অর্থাৎ তারা মধুর ব্যবসা ছাড়া সেরকম খুব একটা চিনত না কিছু। বেহালার প্রথম যে শাসকের নাম পাওয়া যায় তার নাম হচ্ছে ধনঞ্জয় মিত্র। তিনি ছিলেন দেবীচণ্ডীর এক উপাসক। দেবীচণ্ডীর আরেক নাম বেহুলা, আবার অনেকের মতে বহুলা নামেই পরিচিত। কেউ কেউ মনে করেন বহুলা থেকেই বেহালা নামটা এসেছে। কালীঘাটে মধ্যযুগে শাক্তদের খুব বড় তীর্থক্ষেত্র ছিল, প্রচুর ভক্তের আনাগোনা লেগে থাকত। বিখ্যাত তীর্থক্ষেত্র গঙ্গাসাগরও ছিল কাছেই। দুদিকে এমন বড় বড় তীর্থক্ষেত্র থাকায় বেহালার ঘাটে তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকত, আর তাদের পেছনে আসত বণিকরা। এইভাবেই বেহালা খুব সমৃদ্ধ জনপদে গিয়ে পরিণত হয়। তখন অনেকগুলো ছোট ছোট গ্রামও ছিল। গ্রামের নামগুলো শেষ হতো বেহালা দিয়ে। যেমন একটা একটা করে এইবারে বলবো। বেহালা বাদ্যযন্ত্র, যদিও অনেকে এটা মনে করে থাকেন, কিন্তু না। যেমন বাজার বেহালা। এরপরে আসি বর্ষে বেহালা, অর্থাৎ বরিশা, কিংবা সরসোনা বেহালা। আর এখনো কলকাতা পুরসভার নথিপত্র অনুযায়ী নস্করপুর বেহালা, রাজার বাগান বেহালা, সন্তোষবাটি বেহালা, এই নামগুলো পাওয়া যায় সব কলকাতা পৌর কর্পোরেশনের নথিপত্র অনুযায়ী। যশোরের দোর্দণ্ড প্রতাপ শাসক প্রতাপাদিত্যের কাকা ছিলেন বসন্ত রায়, আর তার রাজধানীটা ছিল কোথায়? সেটাও ছিল সরসোনা বেহালা। প্রথম শতকের গ্রিক ভূতত্ত্ববিদ টলেমির লেখায় ভারতের মানচিত্রে শালসুনো উপত্যকার নাম পাওয়া গেছিল। অনেক গবেষকের মতে এই শালসুনোই হলো সরসোনা বেহালা। প্রতাপাদিত্যের এক শ্রাদ্ধের অনুষ্ঠানে হত্যা করেছিলেন বসন্ত রায়কে। প্রতাপাদিত্যের সঙ্গে যখন মুঘল সম্রাট আকবরের
যুদ্ধ লাগলো, তখন আকবরের পক্ষে লড়াই করাটা ছিল খুবই দুষ্কর। আর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় নামে এক ছিল বাঙালি, সেই সময় আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর তাকে দক্ষিণবঙ্গের বিশাল অঞ্চল জায়গির হিসাবে প্রদান করে দিয়েছিল। লক্ষ্মীকান্তের রাজধানী ছিল বোঁড়সে বেহালা বা বরিশা। বাংলায় তিনি প্রথম দুর্গাপুজো করেছিলেন বলে মনে করা হয়। আর বিখ্যাত জমিদার বরিশার সাবর্ণ রায়চৌধুরী ছিলেন তারই বংশধর। এই হলো সাবর্ণ রায়চৌধুরী সেই বাড়ি।